আর শুরু করতেছি ইউরিনারি সিস্টেম। আমরা গত ক্লাসে পড়ছিলাম সিম্পটমস অফ ইউরিনারি সিস্টেমস। তো তার মধ্যে আমরা কয়েকটা টপিক পড়া শেষ হয়েছিল। আর নেক্সট টপিক যেটা হচ্ছে যেহেতু অ্যাবনর্মাল ইউরিনারি কনস্টিটিউয়েন্টস আছে, দুইটা সিম্পটম পাওয়া যায়, সেটা একটা হচ্ছে হেমাচুরিয়া আর দ্বিতীয় হচ্ছে প্রোটিনুরিয়া। আমরা একটু আজকে সময় খুব কম, এর জন্য শুধু হেমাচুরিয়াটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, হেমাচুরিয়াটা একটু যদি দেখি। হেমাচুরিয়ার ডেফিনেশনটা হচ্ছে প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন ইজ নোন অ্যাজ হেমাচুরিয়া। মানে আমরা যদি প্রস্রাবে রক্ত চলে আসে, তখন আমরা বলবো সেটাকে হেমাচুরিয়া। এখন আরেকটা বলতে পারি যে অনেক জায়গায় লেখা থাকে যে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকলে আহ, সেটাকে হেমাচুরিয়া বলে, কিন্তু সেটা হচ্ছে আলাদা একটা রোগ, হিমোগ্লোবিন না। আমরা ডেফিনেশন প্রেজেন্স অফ ব্লাড। আচ্ছা, হেমাচুরিয়া আমরা তখনই বলবো যখন রক্তে ব্লাড প্রেজেন্ট থাকবে, বা সরি ইউরিনে ব্লাড প্রেজেন্ট থাকবে। তো ব্লাড নরমালি প্রেজেন্ট থাকে না। হ্যাঁ, আমরা যেটা জানি, আমরা এর আগের ক্লাসে ইউরিনের যে নরমাল কনস্টিটিউয়েন্টস বা ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, ওটা আমরা আগে পড়া হয়েছে। তো সেখানে আমরা কিন্তু ব্লাডের কোনো কনস্টিটিউয়েন্টস ছিল না। তো যখনই আমরা ব্লাড চলে আসবে ইউরিনে, তখনই আমরা এটাকে বলবো হেমাচুরিয়া। হেমাচুরিয়া সে একা কোনো একটা রোগ না, কোনো একটা ডিজিজ না। এটা হচ্ছে কোনো একটা রোগের উপসর্গ। এজন্য আমরা এটাকে বলতেছি সিম্পটম। এটাকে কোনো রোগ বলা যাবে না। এটা হচ্ছে অনেকগুলা রোগের কারণে এটা একটা সিম্পটমস হিসেবে প্রকাশ পাবে মানুষের শরীরে। তো এর জন্য এটার অনেকগুলা টাইপস আছে। আমি শুধু ক্লিনিক্যালের ২ টা টাইপস এখানে উল্লেখ করলাম। কারণ কি, এটা কজ অনুযায়ী টাইপস, যে কিডনির কজেও হতে পারে অথবা লিভারের কজেও হতে পারে। মানে গ্লোমেরুলার কজ হতে পারে, এক্সট্রা গ্লোমেরুলার কজ থাকতে পারবে। তো অতগুলা পড়ে মাথা নষ্ট না করে আমরা শুধু ক্লিনিক্যালটা একটু দেখে মনে রাখি যে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আর ম্যাক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক কখন বলবো? যখন খুব কম পরিমাণে ব্লাড আসবে, মানে খালি চোখে বোঝা যায় না যে ব্লাড প্রেজেন্ট আছে, খুবই কম পরিমাণে, মানে মাইল্ড কেস যেখানে। আর ম্যাক্রোস্কোপিক হচ্ছে কি একদমই রেড কালারের ইউরিন হবে। হুম? বা কোলা কালার বলে, কোকা কোলা কালারের ইউরিন হবে, সেটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া। আচ্ছা, আমি ভুলে ছবি এড করতে ভুলে গেছি যে হেমাচুরিয়ার ইউরিন গুলা কেমন হয়। আম, যদি একটু সময় দাও তাহলে আমি একটু দেখাই ছবিটা। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ছবি কি বোঝা যায়? আমি একটা ছবি নেই, একটা শেডের ছবি। আচ্ছা, এখানে একটা ছবি দেখো। এখানে কয়েকটা শেড আছে। হ্যাঁ, হেমাচুরিয়ার কয়েকটা শেড আছে। এই যে দেখো, কোলা কালার, এটাকে বলা হচ্ছে কোলা কালার ইউরিন। এটা একদম ম্যাক্রোস্কোপিক, যেটাকে বলে মানে গ্রস ইনজুরি, তখন এরকম কালারের ইউরিন হবে। আর এগুলা যেমন এটা মাইক্রোস্কোপিক, এটা বোঝা যাচ্ছে না, ব্লাড কিন্তু আছে। যদি ইউরিন আরএমএ বা রুটিন টেস্ট করা হয় তখন পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে যাই। আচ্ছা, এখন আমরা কজ গুলা দেখি। হ্যাঁ, অনেকগুলো কজ আছে। তার মধ্যে যে এক্সট্রা রেনাল যে কজ গুলো একটু দেখো। ইনফেকশন ইন দ্য ব্লাডার, কিডনি অর প্রোস্টেট। ব্লাডারে, কিডনিতে অথবা প্রোস্টেটে যদি কোনো ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন হেমাচুরিয়া একটা সিমটমস হিসেবে প্রকাশ পাবে। তারপরে দেখো কি আছে, ট্রমা, তারপর ভিগোরাস এক্সারসাইজ, খুব বেশি এক্সারসাইজ করলেও আসতে পারে। তারপর ভাইরাল ইলনেস সাচ এজ হেপাটাইটিস।
এই যে হেপাটাইটিসের অনেকগুলো সিম্পটমস এর মধ্যে হেমাচুরিয়া একটা অন্যতম একটা সিম্পটমস। তারপর হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি এক্সেস হয়ে যায় তখনও থাকতে পারে। মেনস্ট্রুয়েশন এর ক্ষেত্রে হতে পারে। এখন মেনস্ট্রুয়েশন এর জন্য কেন হতে পারে? এটা হচ্ছে বলতে বলতে বলা হয় যে ফলস হেমাচুরিয়া। দেখা যায় কি মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন এর সময় যেহেতু আমাদের হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং আর হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিংটা খুব ক্লোজ। এর জন্য দেখা যায় কি অনেক সময় প্রস্রাব হচ্ছে লালচে হয়। তখন অনেকে মনে করে যে আমার ইউরিনে ব্লাড চলে আসছে। এটা হচ্ছে ফলস হেমাচুরিয়ার মধ্যে পড়ে। আর এন্ডোমেট্রিওসিস যে ডিজিজ তোমরা মনে হয় গাইনিতে আছে এই ডিজিজটা, যে এজন্য আমি ডেফিনিশন। হ্যাঁ, হ্যালো। না না ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস এর সম্পর্কে তো তোমরা মনে হয় আগে শুনছো। এটা একটা মেয়েদের একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম। এই প্রবলেমে কি হয় মেইনলি হচ্ছে ওই যে এখানে আমি ডেফিনিশন ছোট করে দিয়ে দিছি যে দ্যাট অকার্স when the kind of tissue that normally lines the uterus grows somewhere else, মানে যে ইউটেরাসের যে লাইনিং এপিথেলিয়ামটা ওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্লাডারের সাথে ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর কি কি কারণে হতে পারে? দেখো, ব্লাডার আর কিডনি ক্যান্সার, হ্যাঁ, কার্সিনোমা হলে রক্ত আসবে। তখন হচ্ছে কোলা কালার যে ইউরিন সেটা পাওয়া যায়। এরপর হচ্ছে ইনফ্লামেশন অফ কিডনি অথবা ইউরেথ্রা, ব্লাডার অর প্রোস্টেট। হ্যাঁ, এটার জন্য হতে পারে। ব্লাড ক্লটিং ডিসঅর্ডার মানে হিমোফিলিয়া থাকলে থাকতে পারে। সিকেল সেল যে ডিজিজ গুলো আছে সেগুলোতেও রেড ব্লাড সেল ইউরিনে চলে আসে, হেমাচুরিয়া ডেভেলপ করে। আর হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। এর ক্ষেত্রেও হেমাচুরিয়া একটা বৈশিষ্ট্য হিসেবে থাকে। আচ্ছা, এটা আমরা ছবি দেখি। এই ছবিতে দেখো কজ গুলাই দেওয়া আছে, মানে কোন লোকেশনে কোন কোন কজ গুলো আছে। দেখো, প্রথমে কিডনিতে কি কি কজ আলাদা দেখো। প্রথমে আছে ব্লাড ডিসক্রেসিয়া। ব্লাড ডিসক্রেসিয়ার মধ্যে আছে পারপিউরা আছে, সিকেল সেল ডিজিজ আছে, তারপর আছে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। তারপর হচ্ছে ইনফার্কশন হলে মানে রক্ত কোথাও জমাট বেঁধে গেলে, হ্যাঁ, ভেসেল যেগুলো এখানে সূক্ষ্ম কিছু ভেসেল আছে, ওখানে যদি কোনো ইনফার্কশন হয় তখনও হচ্ছে হেমাচুরিয়া থাকবে। আবার কিডনি ইনজুরি হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, আর হচ্ছে যে রেনাল স্টোন অথবা ইউরেটার স্টোন থাকলে, এই যে স্টোন ইন ইউরেটার, অথবা এই যে পেলভিস যে রেনাল পেলভিস, সেখানে একটা দেখো লার্জ একটা স্টোন আছে, সেটার জন্য থাকে। আবার হচ্ছে রেনাল টিউমার, এই সেলগুলোর নাম একটু মনে রাখলেই হবে। মেইনলি হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, এটা খুব কমন। এটা একটু মনে রাখলেই হবে যে কি টিউমার হয়, ট্রানজিশনাল সেল কার্সিনোমা, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে নিওপ্লাজম। আমরা তো সোজা কথা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যদি ইউরোজেনিটাল সিস্টেমে যে কোনো ক্যান্সার হলেই হেমাচুরিয়া থাকবে, এটা হচ্ছে একদম সোজা কথা। আর হচ্ছে ছেলেদের কি, প্রোস্টেট, ওই যে বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট অথবা প্রোস্টেটে কোনো ম্যালিগন্যান্সি হলেও হেমাচুরিয়া চলে আসবে। আর হচ্ছে ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, যেমন এই যে সিস্টাইটিস, টিউবারকুলোসিস এখন বলতে পারো আপু টিউবারকুলোসিস তো লাংসে হয়। এখন তোমরা যারা পড়ছো তারা জানো যে টিউবারকুলোসিস কিন্তু বডিতে যে কোনো জায়গায় হতে পারে। তারপর বিলহার্জিয়াসিস, তোমরা যে প্যাথোলজি মাইক্রোবায়োলজি পড়লে এটা সম্পর্কে চিনবা। বিলহার্জিয়াসিস হচ্ছে একটা ইনফেকশন। এটা হচ্ছে ইউরেথ্রাল ইনফেকশন বিলহার্জিয়াসিস। এটার জন্য হচ্ছে কি হয়, ইউরেথ্রা দিয়ে রক্ত যায়। আর এটাকে হচ্ছে অনেকটা আগের কালে, মানে তখন তো আর প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন ছিল না, তখন বিলহার্জিয়াসিসকে বলা হতো হচ্ছে মেল মেনস্ট্রুয়েশন, মানে ছেলেদের মাসিক বলা হয়তো বিলহার্জিয়াসিসকে, এতটা রক্ত যায়। আচ্ছা, আরেকটা কি স্টোন, স্টোন হইলেও ব্লাডার ওখানে। আর যে জগার্স হেমাচুরিয়া, এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না, মানে পড়া হয় নাই, এর জন্য আমি খুব বেশি জানি না। আর হচ্ছে ইউরেথ্রাল নিওপ্লাজম, ওইটা বললাম, নিওপ্লাজম থাকলেই হেমাচুরিয়া চলে আসবে এক কথায়। আচ্ছা, এখন হচ্ছে সিমটমস। হ্যাঁ, এখন বলতে পারো যে আপু এটা তো কোনো রোগ না, এটা সিমটমস কোত্থেকে আসলো। এটা রোগ না, কিন্তু এটাতে কি কি ঘটনা ঘটে মানে এটা জানার জন্য এটাকে আলাদা করে সিমটমস বলছি। এটাতে বেশি সিমটমস নাই, কারণ কি এটার মেন বৈশিষ্ট্যই হচ্ছে কি, এটা হচ্ছে পিঙ্ক, এই যে দেখো পিঙ্ক, রেড অর কোলা কালার ইউরিন থাকবে। হ্যাঁ, ওই যে মানে তার কারণ অথবা রোগের অনুযায়ী, গাঢ়ত্ব অনুযায়ী বা রোগ কতটা ডিপ সেই অনুযায়ী তার কালারটা চেঞ্জ হবে, কতটুকু রেড ব্লাড সেল চলে আসছে সেই অনুযায়ী তার কালারটা চেঞ্জ হবে। প্রথম কি মাইক্রোস্কোপিক যেটা, সেটাতে দেখবা যে বোঝা যাচ্ছে না, পেশেন্ট বলতে পারবে না। কিন্তু রেড অর কোলা কালার যখন আসে তখন হচ্ছে পেশেন্ট ভয় পেয়ে যায় এবং সে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরের কাছে চলে যাবে। আর হচ্ছে কি এটাতে পেন, এই যে দেখো পেন ফুল হতেও পারে নাও হতে পারে।
পেইনফুল কখন? যখন ইনফেকশন বা ইনফ্লামেশন এর জন্য হয় তখন সেটা পেইনফুল হয়। মানে কোয়াগুলেট ব্লাড যখন পাস হয় তখনও পেইনফুল হয়। আর যখন হচ্ছে পেইনলেস কখন? মেইনলি হচ্ছে নিওপ্লাজম থাকলে পেইনলেস হয়। আর যেটা মাইল্ড কেস যখন একদমই খুব কম পরিমাণে আরবিসি থাকে তখন হচ্ছে পেইনলেস। কারণ অল্প, অল্প যখন রক্তকণিকা যায় তখন পেশেন্ট হচ্ছে কি কোনো ব্যথা অনুভব করে না। যখন খুব বেশি পরিমাণে যাবে তখন ব্যথা পাবে অথবা যদি ক্লটেড ব্লাড চলে আসে তখনও ব্যথা পাবে। আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে আমাদের ডায়াগনোসিসটা। তো ডায়াগনোসিসটা আমরা পারবো হচ্ছে মেইন প্রধান ডায়াগনোসিস পাবো হচ্ছে হিস্টোরি থেকে। তার হিস্টোরি কি পাবো? ১ম এ আমরা দেখব কি যে তার কোনো হিস্টোরি অফ ট্রমা আছে কিনা? রিসেন্ট কোনো ট্রমা আছে কিনা? কোনো সার্জারি আছে কিনা ওই রিজিয়নে, কিডনি সার্জারি, হ্যাঁ? যেমন হচ্ছে স্টোন যদি তার সার্জারি করা হয়ে থাকে তারপরে অথবা ব্লাডারে কোনো সার্জারি আছে কিনা? আর মেয়েদের ক্ষেত্রে যদি পেলভিক অর্গানে কোনো ইনফ্লামেশন আছে কিনা অথবা তার জরায়ুতে কোনো টিউমার এটার কোনো অপারেশন হয়েছে কিনা এগুলো আমরা একটু মানে তার হিস্ট্রি জেনে নেব। তারপর হচ্ছে কি ড্রাগ খায় অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যেমন হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্টের যে তোমার হচ্ছে ইয়াগুলো ড্রাগগুলো, হ্যাঁ? ওগুলার সম্পর্কে একটু জেনে নিবা। ওগুলাকে মেইনলি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দেওয়া হয়ে থাকে। আবার হচ্ছে যারা স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক একবার অ্যাটাক ছিল তাদের ক্ষেত্রেও একটু দেখবা। হার্টের পেশেন্ট, স্ট্রোকের পেশেন্টদের কিছু ড্রাগ দেওয়া হয়। ওগুলার কারণেও হেমাচুরিয়া হতে পারে। আর হচ্ছে এজ অফ দ্যা পেশেন্ট খুব বেশি এজের পেশেন্টেও কমনলি হেমাচুরিয়া অনেক সময় চলে আসে। আচ্ছা, তারপর দেখি হচ্ছে কি আমরা স্টাডি করি। হ্যাঁ? আমরা যখন তার কমপ্লেইন পাবো, যেকোনো হচ্ছে যে তলপেটে ব্যথা হলেও আমরা এইসব স্টাডি গুলা দিয়ে থাকি কমনলি। আর যদি হচ্ছে ওই যে একদমই হচ্ছে রেডিশ কালার যদি ইউরিন হয়, হ্যাঁ? তখন আমরা এই যে এই ইয়াগুলা দিই। এই যে টেস্ট গুলো আছে ওগুলো একটু করা হয়। যেমন দেখো আমাদের খুব কমন যেটা দিতে হবে ইউএসজি বা আল্ট্রাসাউন্ড অফ দ্যা কিডনি। তাহলে আমরা হচ্ছে আ কিছু অনেক সময় কিডনি এনলার্জ হতেও পারে, না হতে পারে। কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি কোথায় আ তোমার হতে পারে। হ্যাঁ? এগুলো একটু মনে রাখতে হবে। দেখো যে মেসো এনলার্জ কিডনিস মানে হচ্ছে বড় হয়ে যেতে পারে ইন পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ সম্পর্কে তো আইডিয়া আছে তোমাদের? একজন একটু অ্যান্সার দিও। হ্যালো? হ্যাঁ। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাল পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যে কমপ্লিকেশন এগুলো সম্পর্কে কারো আইডিয়া আছে? না আপু। এটা হচ্ছে তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়া যদি ভালো করে হয়ে থাকে তাহলে পারতা। আচ্ছা, আমি একটু ছোট করে বলি যে স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়া আছে সে কি করছে মানে কমন যেটা আমরা জানি সেটা হচ্ছে যে গলা ব্যথা বা টনসিলাইটিস যেটা, হ্যাঁ? স্ট্রেপ্টোকক্কাসের কারণে টনসিল হতে পারে। তো এই টনসিলাইটিস বা স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রট যেটাকে বলে। তো সে করে কি যে ১ম হচ্ছে গলা ব্যথা বা গলায় একটা ইনফেকশন করে এই জীবাণুটা। তো তারপরে সে কি করে? সে হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন বা একটা ক্ষতি করে রেখে যায়। মানে কমপ্লিকেশন রেখে যায়। তো সেটা অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। মানে ওই যে জয়েন্ট পেইন যেটা। হুম? ওটাও করতে পারে। আবার এই যে এখানে দেখো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে সে কিডনিতে অ্যাটাক করে। মানে সেটা হচ্ছে সোর থ্রট এর পরে, আগে না। সোর থ্রট ভালো হয়ে যাওয়ার পরে হচ্ছে এরকম সে একটা মানে সে বডিতে একটা ক্ষতি রেখে যায়। তো এরকম যেকোনো একটা রাখতে পারে। সেটা হচ্ছে কি তার হচ্ছে গ্ল্যান্ড ফুলে যেতে পারে যেকোনো অথবা এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে অথবা এই যে কিডনিতে একটা অ্যাটাক রেখে যায়। এটা ছোট করে আমি বললাম তোমরা যখন পড়বা তখন মনে পড়বে আবার। তো এর জন্য আমি এটা উল্লেখ করে দিছি যে তখন তুমি হচ্ছে পেশেন্টকে যদি দেখো যে ইনলার্জ কিডনি, হ্যাঁ? সে হচ্ছে তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসলো যে কিডনি বড় হয়ে গেছে। তখন তুমি জিজ্ঞেস করো তার এরকম গলা ব্যথা ছিল কিনা বা রিসেন্টলি তার লাস্টলি কোনো টনসিলাইটিস ছিল কিনা এরকম। আচ্ছা, ইউরিন অ্যানালাইসিস এটা তো স্বাভাবিকভাবে আমরা যেকোনো পেশেন্টকেই যদি যেকোনো অসুস্থতা নিয়ে আসুক আমরা কিন্তু কমনলি রুটিন ইউরিন টেস্টটা দেই। কারণ কি রুটিন ইউরিন টেস্টটা দিলে এই যে হেমাচুরিয়া অথবা হচ্ছে তোমার হচ্ছে ইনফেকশন লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা কিন্তু ডিটেক্ট করা যায়। নরমালি কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো ইউরিন অ্যানালাইসিস এটা হচ্ছে কমন হচ্ছে আমরা সবাইকে মোটামুটি দিয়ে থাকি। এটা হচ্ছে অনেক কিছুকে ইন্ডিকেট করে। অনেকগুলা ডিজিজকে ইন্ডিকেট করে।
আচ্ছা দেখো এখানে ওই যে আইজিএ নেফ্রোপ্যাথি, তারপর যে গ্লোমেরুলার নেফ্রাইটিস, এগুলো অল্প হচ্ছে ইন্ডিকেট করে মেনলি। একদম হচ্ছে ক্লিয়ার কোনো মানে ইনভেস্টিগেশন না, কিন্তু সে হচ্ছে অনেকগুলা ডিজিজের দিকে ইন্ডিকেট করে, মানে অ্যাপ্রোচ, নেক্সট অ্যাপ্রোচটা কি হবে সেই জন্য সাহায্য করে। আচ্ছা ওই যে সিবিসি-ইএসআর, এটাও কিন্তু নেক্সট অ্যাপ্রোচের ক্ষেত্রে সাহায্য করে। এই যে দেখো সিবিসি মে শো অ্যানিমিয়া ইন গ্লোমেরুলার পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, অ্যান্ড ওই যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস, কারণ কি সে হচ্ছে প্রচুর রেড ব্লাড সেলকে ধ্বংস করে ফেলে। এজন্য দেখা যায় কি অ্যানিমিয়া ডেভেলপ করে। আরেকটা কি, ওই যে রেড ব্লাড সেল যেটা হচ্ছে আমার রক্তে থাকার কথা সেটা চলে যাচ্ছে কোথায়, ইউরিনে। এর জন্য কি হয়, বডিতে যে সার্কুলেটরি ব্লাড সেখানে আরবিসির পরিমাণটা কমে যায় এবং অ্যানিমিয়া ডেভেলপ করে। আচ্ছা এগুলো হচ্ছে কি ক্রিয়েটিনিন, ওই যে সেরাম যে কতগুলো টেস্ট আছে ওগুলা করতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আবার কিডনি ফাংশন টেস্টের ক্ষেত্রে কি আমরা হচ্ছে কিডনিতে মেইনলি ক্রিয়েটিনিন লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কিডনি ফাংশন টেস্টের ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা কি, যখন কিডনি কোনো রোগ দ্বারা এফেক্ট হয় তখন হচ্ছে এই যে ক্রিয়েটিনিন লেভেলটা আপ ডাউন করবে। আচ্ছা। এরপরে দেখো এগুলা হচ্ছে মেইনলি আমাদের দেশে করা হয় এই যে অ্যান্টি স্টেপ্টোলাইসিন, এগুলা টাইটার, এগুলা হ্যাঁ। এগুলো হচ্ছে সব রোগের ক্ষেত্রে না, যখন হচ্ছে গ্রস প্রবলেম থাকে, হ্যাঁ, তখন হচ্ছে এগুলা ইয়ে করা হয়। আর রেনাল বায়োপসি জানোই, বায়োপসি আমরা মেইনলি কি করি, টু ইভালুয়েট নিওপ্লাজম। নিওপ্লাজমটা দেখার জন্য এটা আমাদের দরকার হয়। আর ওই যে চেস্ট এক্স-রে কেন? চেস্ট এক্স-রেটা একটু বলে রাখি যে অথবা সিটি স্ক্যান করা হয় মাল্টিপল বায়োল্যাটারাল ক্যাভিটেটিং নডুলার লেশন। হ্যাঁ, আমরা গ্লোমেরুলার রিজিয়নে অথবা কোনো ইয়েতে নডুলার লেশন থাকে কিনা ওটা আমরা দেখতে পাবো। ওই যে পলিসিস্টিক কিডনি ডিজিজের কথা বলছিলাম সেটা আমরা কি ওই যে সিটি স্ক্যানের মাধ্যমে দেখতে পাবো। আচ্ছা, আমরা একটা কেস অ্যানালাইসিস দেখি। আমার হচ্ছে সার্জারি বইয়ে খুব ছোট, ছোট ছিল, ওগুলো মানে দেখানোর মতো না। তো আমি হচ্ছে একটা ইন্টারনেটে খুব ভালো একটা কেস পাইছিলাম, ওটা আমি একটু দেখাই। আচ্ছা, দেখো এখানে হচ্ছে একটা ব্যক্তি 23 বছর বয়সে, দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা একটু দেখো, যে 23 বছর বয়স্ক এক লোক, হ্যাঁ, সে হচ্ছে কি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, কি তার কমপ্লেন আছে, তার মানে প্রস্রাবে হচ্ছে ব্লাড বা লাল কালারের সে ইউরিনে প্রবলেম নিয়ে আসছে। তো তার ভাইটাল সাইন গুলো আমরা হচ্ছে কমনলি, তোমরা জানো আমরা যে কোনো পেশেন্ট আসলে কিন্তু এই চারটা জিনিস আমরা অবশ্যই অবশ্যই দেখবো, তাই না? সেটা হচ্ছে টেম্পারেচার দেখতে হবে, ব্লাড প্রেশারটা দেখতে হবে, হার্ট রেট আর হচ্ছে রেসপিরেশন। হ্যাঁ, এই যে চারটা জিনিস দেখা হয়ে গেল, তার উপর মোটামুটি সবগুলোই নর্মাল আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি কি এক্সামিনেশন করব? এখানে দেখো প্রথমে বলছে যে তার হিস্ট্রিটা নিতে হবে, তার হিস্ট্রি দেখতে হবে, কিছু এক্সামিনেশন আছে ওটা করতে হবে। তো আমরা সরাসরি হিস্ট্রিটাতে চলে যাই। দেখো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তো চিফ কমপ্লেন কি আছে, আই হ্যাভ ব্লাড ইন মাই ইউরিন, মানে আমার ইউরিনে ব্লাড আসতেছে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি বলছে যে অনসেট কবে থেকে, 2 দিন আগে শুরু হলো, কনস্ট্যান্ট অর ইন্টারমিটেন্ট, মাই ইউরিন ইজ রিয়েলি রেড এভরি টাইম, মানে কি যতবারই সে প্রস্রাব করতেছে ততবারই তার হচ্ছে লাল ইউরিন যাচ্ছে এবং সেটা হচ্ছে ভয় পাচ্ছে এটা নিয়ে। আচ্ছা, প্রিসিপিটেটিং ইভেন্টস মানে তার আগে কি হয়? তো ওটা হচ্ছে ওই যে এখানে এই পেশেন্ট হচ্ছে, সে হচ্ছে নট শিওর, মানে সে বলতে পারছে না আই হ্যাড এ কোল্ড, এ দেখো, আই হ্যাড এ কোল্ড 3 weeks ago বাট আই ডু নট থিঙ্ক দ্যাট হ্যাজ এনিথিং টু ডু উইথ। দেখো সে হচ্ছে কি, তার হচ্ছে ঠান্ডা লেগেছিল, মানে 3 সপ্তাহ আগে ঠান্ডা লাগছিল, এটাই তার লাস্ট মনে আছে। তাহলে দেখো এরপরে এটা একটা কিন্তু মনে রাখার মতো পয়েন্ট। ওই যে আমি বলছিলাম স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট বা স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশন, সেটা মেনলি হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে, ইনফেকশনটা হয়, ঠান্ডা লাগে, স্নিজিং হয়, আর হচ্ছে গলা ব্যথা থাকে। তো দেখো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নোট। তারপর দেখো প্রোগ্রেশন, ইট হ্যাজ বিন দ্য সেম ফর দ্য পাস্ট 2 days। তাহলে কি 2 দিন ধরে একই রকমই আছে, এটা তার ইউরিনে ব্লাড আসতেছে 2 দিন ধরে। আচ্ছা, এলিভেটিং ফ্যাক্টর নাথিং, এগ্রাভেটিং ফ্যাক্টরও নাথিং, মানে কোনো কিছুতেই তার বাড়ে বা কমে এগুলো তেমন কোনো কিছু নাই। আচ্ছা, অ্যাসোসিয়েটেড সিম্পটম কি আছে, সাথে কি সিম্পটম, আই ফিল লাইক আই স্টিল হ্যাভ এ লিটল বিট অফ কফ, মানে তার এখন মনে হচ্ছে কি তার একটু একটু কাশি আছে। হ্যাঁ, আর তার ওই ঠান্ডাটা কবে শুরু হয়েছিল, 3 সপ্তাহ আগে। আর কোনো প্রোগ্রেস নাই, কফিং অফ স্পুটাম, কোনো কফের সাথে কোনো ইয়া নাই, কাফিং অফ স্পুটাম, কোনো স্পুটাম নাই, আর ব্লাডও নেই। আচ্ছা, আরো কিছু হচ্ছে যে রিভিউ অফ সিস্টেম স্পেসিফিক টু হেমাচুরিয়া, আরো কিছু কোশ্চেন তারা হচ্ছে সিস্টেম স্পেসিফিক্যালি জানার জন্য কিছু কোশ্চেন করছে, তাহলে ওগুলো দেখি। এই যে প্রথমে জিজ্ঞেস করছে কি হেডেক আছে কিনা, তার নাই।
swelling of the ankle. Now that you say it, my legs have been feeling a bit swollen. দেখো তাকে জিজ্ঞেস করার পরে কিন্তু সেটা বুঝতে পারছে যে হ্যাঁ তার একটা swollen তার ankle একটা swelling আছে. I even had trouble getting into my shoes thing this morning. মানে আজকে সকালে সে জুতা পরার সময় একটু ডিফিকাল্টি ফিল করছে মানে হচ্ছে তার একটু ব্যথা অনুভব হয়েছে সেটা কিন্তু সে ডিজিজ হিসেবে খেয়াল করেনি কিন্তু যখন কোশ্চেন করা হয়েছে তখন সে বুঝতে পারছে. এরপর দেখো যে ফিভার অর চিল জ্বর আছে কিনা ওই যে তার মানে 3 সপ্তাহ আগে ঠান্ডা লাগছে কিন্তু কোনো জ্বর নেই. রাতে ঘাম নাই তারপর হচ্ছে ফ্যাটিগ আই হ্যাভ বিন ফিলিং এ লিটল টায়ার্ড ওভার দ্য পাস্ট উইক. আমরা ঠান্ডা লাগলে একটু ফ্যাটিগ সবাই হয়ে যায় দুর্বল লাগে কিছু ভালো লাগে না এটা কমন সিমটম. তারপর দেখো র্যাশ অর স্কিন চেঞ্জ চেস্ট পেইন আছে কিনা নাই শর্টনেস অফ ব্রেথ এগুলো কিছু নাই মানে তার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে বা লাংসে কোনো সমস্যা নেই মানে অ্যাজমা আছে কিনা এটা জানার জন্য. আর র্যাশ বা স্কিন চেঞ্জ কেন জিজ্ঞেস করছে ওই যে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের একটা মানে কি বলবো একটা বৈশিষ্ট্য আছে সে হচ্ছে এরকম র্যাশ স্কিন র্যাশও করতে পারে. এর জন্য কিছু কিছু কোশ্চেন এই কোশ্চেন গুলো আমার কাছে খুব ভালো লাগছে. নর্মালি আমি এগুলো মানে এই কোশ্চেন গুলো আমাদের মাথায় থাকে না কিন্তু এগুলো জেনে রাখলে কি এই যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বা ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা. আচ্ছা এই যে পেইন অন জয়েন্ট ওরকম তার ব্যথা নাই কারণ মাত্র 2 দিন হয়েছে সে টের পাইছে. আর এটা হচ্ছে যে ইউরিনারি প্রবলেম urinary frequency. I think I have peed a little less the past week than I usually do. আচ্ছা সে বলতেছে কি যে তার নরমালি আগে যেরকম তার প্রস্রাব হতো তার থেকে কম হচ্ছে. আচ্ছা তারপর দেখো ওয়েট চেঞ্জ হয়েছে কিনা হয় নাই সে বুঝতে পারতেছে না যে সোর থ্রট. Right now I do not have a sore throat. 3 weeks ago when I had my cold my throat was really sore. আচ্ছা দেখো ওই যে 3 সপ্তাহ আগে যে তার সমস্যা ছিল তখন তার সোর থ্রট ছিল এরপরে আর তেমন কোনো কমপ্লেন নাই. তারপর হচ্ছে ব্যাক পেইন the sides of my back have been hurting for the past 3 days. তার ব্যাক পেইন হালকা আছে রানি নোজ my nose always feels a little stuffed up মানে তো বুঝো মানে বন্ধ হয়ে থাকে এরকম মানে সব সময়. সে বলছে কি always feel a little stuffed up মানে সবসময় তার মনে হয় কি নাকটা একটু বন্ধ হয়ে আছে. আচ্ছা দেখো কোনো এয়ার এক বা কানে ব্যথা নাই চেঞ্জ ইন ভিশন চোখে কোনো সমস্যা নাই দৃষ্টিতে কোনো সমস্যা নেই. আচ্ছা পাস্ট মেডিকেল হিস্টোরি ফ্যামিলি হিস্টোরি অ্যান্ড সোশ্যাল হিস্টোরি. আচ্ছা পাস্ট মেডিকেল হিস্টোরি তার কোনো নাই হিস্টোরি নাই অ্যালার্জি সমস্যা নাই মেডিকেশন জাস্ট মাই ডেইলি স্যালাইন নেজাল স্প্রে. ওই যে সে কেন নেজাল স্প্রে নেয় কারণ হচ্ছে সে ফিল করে যে তার নাকটা বন্ধ এর জন্য সে কিছু নেজাল স্প্রে নেয়. স্যালাইন দিয়ে কেন নেয় কারণ হচ্ছে স্যালাইন নেজাল স্প্রেটা কি নাকটা পরিষ্কার করে দেয় এর জন্য. আচ্ছা হসপিটালাইজেশন এগুলো কিছু নাই পাস্ট সার্জিক্যাল হিস্টোরি নাই ফ্যামিলি হিস্টোরি এগুলো যে এভরিওয়ান ইন মাই ফ্যামিলি ইজ রিয়েলি হেলদি. আচ্ছা তারপর ওয়ার্ক হিস্টোরি হোম অ্যালকোহল. আচ্ছা এগুলো মোটামুটি টোবাকো তার হচ্ছে টোবাকো হিস্টোরি আছে 5 বছর ধরে সে নিচ্ছে. আচ্ছা এরপর আর কি ওগুলো লাগবে না. আচ্ছা দেখো এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখো এটা একটু লাগবে যে 3টা হচ্ছে মাথায় আছে তার যে সিমটমস সেই অনুযায়ী. একটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ওই যে তার হচ্ছে 3 সপ্তাহ আগে ঠান্ডা লাগছিল গলা ব্যথা ছিল রানি নোজ ছিল সেটার কারণে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে. এই যে দেখো এখানে হচ্ছে এই দেখো দিস পেশেন্ট হ্যাজ দ্য telltale signs of nephritic syndrome hematuria elevated blood pressure and lower extremity edema. হি হ্যাজ ওই যে এক্সট্রিমিটি এডিমা কারণ কি তার অ্যাঙ্কেলে একটু সোয়েলিং ছিল এবং জুতা পরতে কষ্ট হচ্ছিল সে কিন্তু বলছে তার হিস্ট্রিতে. আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস কি আছে হি হ্যাজ আদার সাইন্স অফ কিডনি ইনভলভমেন্ট অ্যাজ ওয়েল যে ফ্যাটিক তার হচ্ছে কি একটু টায়ার্ড ফিল করতেছে কয়েকদিন ধরে সাবজেক্টিভলি ডিক্রিজড ইউরিন আউটপুটও কমে গেছে আগের তুলনায় কম প্রস্রাব হচ্ছে অ্যান্ড ফ্ল্যাঙ্ক পেইন হালকা ব্যথা ওরকম কোনো ইয়া নাই সে হচ্ছে খুব বেশি ট্রাবল ফিল করতেছে না কিন্তু আছে. He had a streptococci, the most common cause of post-streptococcal glomerulonephritis. আচ্ছা 2 নাম্বার কি ডিজিজ হতে পারে সেটা হচ্ছে IgA nephropathy is the main differential diagnosis for post-streptococcal glomerulonephritis. Patients present with symptoms similar to those of post-streptococcal glomerulonephritis and peak incidence is in the second to
থার্ড ডিকেডস অফ লাইফ, মানে কি জীবনের কি দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের মধ্যে কি এই সমস্যাটা থাকতে পারে। আর হচ্ছে সিমটমস গুলো কি অনেকটাই পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের মতো। আচ্ছা, IgA nephropathy usually occurs 2 to 5 days following an upper respiratory infection. ওই যে আগের মতোই যে ঠান্ডা লেগে বা কোনো একটা রানি নোজ, স্নিজিং এরকম হিস্টোরি পরে এটা হতে পারে, which makes it a less likely cause in this patient who has a history of infection 3 weeks prior to presentation. আচ্ছা, 3 নাম্বার কি আছে granulomatous with polyangiitis. আচ্ছা, in addition to his obvious renal symptoms, this patient has some symptoms that should raise concern for pulmonary involvement. দেখো, পালমোনারি ইনভলভমেন্টও থাকতে পারে। কেন? ওই যে ক্রনিক রাইনাইটিস আছে, আর কি আছে, অ্যান্ড পারসিস্টেন্ট কফ। সে বললো না যে সে এখনো ফিল করে যে তার একটু একটু কাশি আছে কিন্তু কোনো স্পুটাম নাই। তো পালমোনারি রেনাল syndromes can be caused by vasculitis such as GPA, which involves chronic rhinitis and other ear, nose and throat complaints. আচ্ছা আচ্ছা, দেখো এখানে লাস্ট ইয়েটা পড়ি। হেমাচুরিয়া শর্টলি আফটার অ্যান আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ক্যান ইন্ডিকেট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অর IgA নেফ্রোপ্যাথি। মানে এই কেস অনুযায়ী, মানে এই পেশেন্ট অনুযায়ী এর প্রবাবল কজ দুইটাই হতে পারে, এক হচ্ছে IgA নেফ্রোপ্যাথি অথবা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে ইনভেস্টিগেশন ওগুলো আমরা যা ইয়ে করছি তাই এই আর কি। আর ঠিক আছে, আমরা এটা বাদ দিলাম। আচ্ছা, কেস অ্যানালাইসিস দেখা হলো, এখন হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা কি মেইনলি ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা হবে যে কি কারণে হইলো, তার হচ্ছে যে কি কারণে তার এই হেমাচুরিয়া সিমটমসটা দেখা দিচ্ছে সেটা আগে বের করা, মানে অ্যাকর্ডিং টু আমরা যে ইনভেস্টিগেশন গুলো দিব সেগুলোর জন্য। তো নেফ্রোটিক সিনড্রোম এটা খুব কমন একটা ডিজিজ যেখানে হেমাচুরিয়া থাকবে। মেইনলি হচ্ছে এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। ট্রিটমেন্ট প্রসিডিউর মেইনলি হচ্ছে কজ অনুযায়ী, যেহেতু এটা কোনো আলাদা কোনো রোগ না, সেহেতু এটার কোনো আলাদা কোনো একটা সিঙ্গেল কোনো ট্রিটমেন্ট নাই। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে একটু এখন করে নাও। কোনো কোশ্চেন নাই? হ্যালো, আচ্ছা না আহসানুর, আপু আপনার আপনি এটা কি শেষ হয়ে গেছে স্লাইড? হ্যাঁ স্লাইড শেষ। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে। আমরা বোধহয় আবার একটু নতুন করে করতে পারি, যেহেতু আরেকটা পার্ট রয়ে গেছে রেপার্টরি। আচ্ছা আচ্ছা, আমার মনে ঠিক হয় আছে। যে আমরা একটু কলটা কেটে আবার জয়েন করি, হ্যাঁ, ওকে ওকে। এবং পরবর্তী কোশ্চেন গুলো আপনারা ওখানে করবে। আচ্ছা ঠিক আছে। প্লিজ তো আবার রিকানেক্ট করবেন একই লিংক দিয়ে। আচ্ছা ঠিক আছে। এই বিষয়গুলো হেমাচুরিয়া পাওয়া যাবে হচ্ছে ইউরিনে, যেহেতু ইউরিনের সাথে ব্লাডটা মিক্সিং হয়ে যায়। সরাসরি ইউরিন চ্যাপ্টারে যে এখান থেকে আমরা খুঁজতে পারি হেমাচুরিয়া। হেমাচুরিয়া দেখেন যে লেখা আছে হেমাচুরিয়া, এখানে একটা ক্রস দিয়ে দেখানো হচ্ছে যে সি ব্লাড, একই কথা। তো এটাই হচ্ছে মূল ওষুধগুলো আছে হেমাচুরিয়ার, যে মূল ওষুধগুলো এখানে টোটাল 166 মেডিসিন: এপিসমিল, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্নিকা, আর্সেনিক, মন্টানা। এখন এগুলো নিয়ে আসলে বিশদ কথাবার্তা বলার আছে। প্রত্যেকটা মেডিসিনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো পার্টিকুলার সিমটমের উপরে কাজ করে। বরিকের রেপার্টরিতে আছে, হেরিং গাইডিং সিমটমে আছে, বার্টের রেপার্টরিতে আছে, প্যারিংটনেটায় আছে। ওনারা সমস্ত রেপার্টরিতে যত ভালো ভালো, ইভেন ক্যান্ট যদিও অনেক ব্যাপকভাবে লিখে গেছেন, তারপরে উনি স্পেসিফিক করে দিয়ে গেছেন যে আসলে কোন রোগটার জন্য, হেমাচুরিয়ার কোন কারণটার জন্য এটা হয়। তো আমরা এখানে কিছু স্পেসিফিক কিছু সিমটম আছে যেগুলো দিয়ে আমরা একটু আরো একটু করতে পারি, সিমটমটাকে আইডেন্টিফিকেশন করে মেডিসিন গুলোকে আর একটু স্পেসিফিক করতে পারি। যেমন অ্যাকম্পাইন্ড বাই অ্যাবডোমেন ক্র্যাম্পিং পেইনের সাথে যদি থাকে হেমাচুরিয়াটা ববিস্টা লাইকোপোডিয়াম। কাটিং পেইন যদি থাকে তাহলে হচ্ছে ইপিকাক।
তারপরে হচ্ছে যে ব্যাক পেইন যদি থাকে, আমরা একটু এখান থেকে ওষুধগুলো দেখতে পারি যে ব্যাক পেইন অ্যাকম্পাইন্ড ইউরিন ব্লাডি। তারপর হচ্ছে ব্লাডার ইনফ্লামেশন অ্যাকম্পাইন্ড বাই ইউরিন ব্লাডি। ওভারি কমপ্লেন, এটার সাথেও দেখেন যে এইটার একটা সম্পর্কিত আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক সিমটম কিংবা মেডিসিন। এখন এগুলো যদি আমি একটু একটা করে দেখতে চাই ভিতরে, স্পাইন শিভারিং অ্যালো, নাইট্রিক অ্যাসিড, ইউরেথ্রা কাটিং পেইন, পিকাক। তাহলে প্রথম যেটা ছিল ব্যাক পেইন অ্যাকম্পাইন্ড ইউরিন ব্লাডি, তাহলে এখানে ওষুধ হচ্ছে কেলি বাইক্রোম। এখন শুধু যদি এটাই হয়, এটার উপরে আসলে ওষুধ হয় না, এটা একটা সিমটম, খুবই গুরুত্বপূর্ণ সিমটম, আমরা রেপার্টরিতে অ্যাড করতে পারি। দেন এর সাথে আমরা এখন অন্যান্য বিষয়গুলোকে আমরা জাস্টিফিকেশন করব, যে ঠিক আছে কিনা ভেরিফিকেশন করব। তাহলে আবার আমি একটু ব্যাক করছি এখান থেকে ব্লাডি। তাহলে অ্যাকম্পাইন ছিলাম এখান থেকে ব্লাডার ইনফ্লামেশন অফ গনোরিয়া, ওভারিস কমপ্লেন অফ প্যারাফ্লেজিয়া, স্পাইন শিভারিং অ্যালং, ইউরেথ্রা কাটিং পেইন, ইউরিনেশন, ইউটেরাস কমপ্লেন অফ। এখন এগুলো একটু দেখা দরকার আছে ভিতরে। এই পর্যন্ত ছিলাম। প্যারাফ্লেজিয়া কোথায় গেল এগুলো? আচ্ছা, তাই এখান থেকে দেখি, যেমন প্যারাফ্লেজিয়া, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটি যদি প্যারালাইজড হয়ে যায় ডিউ টু দ্য ট্রমা অফ স্পাইনাল কর্ড ইনজুরি or something else, তাহলে ওষুধ হচ্ছে লাইকোপেডিয়াম। এখানে এটাই দিতে হবে, ভাবতে হবে এটা। এবং দেখা যাচ্ছে যে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বা মজার ব্যাপার, যে একটা ক্যারেক্টারিস্টিক সিমটম যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে আমি যদি পেশেন্টের আরো কিছু জেনারেল সিমটম কিংবা কিছু কনস্টিটিউশনাল সিমটম কিংবা ডায়াথিসিস অথবা মায়াজম, দেখবো যে আমি এই ওষুধের সাথে মিলে যাচ্ছি। কারণ এই মেডিসিন গুলো ওনারা হচ্ছে অনেক জাস্টিফাই করে, অনেক রিফাইন করে হচ্ছে লেখা, মানে ওনারা এখানে লিখছেন আর কি। তাহলে এটা তো বুঝতে পারলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে আরেকটা সিমটম দেখতে পাচ্ছি যে স্পাইন শিভারিং, কাঁপুনি সহ এরকম যদি হয়, স্পাইন বলতে ব্যাক, যেটা মেরুদণ্ডের কথা বলা হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে, যে তাহলে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ইউরেথ্রা কাটিং পেইন যদি হয়, ইপিকাক। ইউটেরাস কমপ্লেন, ফিমেল ইউটেরাস অ্যাকম্পাইন্ড ইউরিন। এটা একটু দেখি, একটা কঠিন ওষুধ, ডায়োজমা। কঠিন না, মানে একটু আনকমন ওষুধ। এটা নিয়ে শুধুমাত্র বরিক কথা বলে গেছেন, আপনারা এই ওষুধ একটু দেখতে পারেন। বরিকে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু আনকমন ওষুধ লেখা, আর যেগুলো সচরাচর অতটা পাওয়া যায় না, ক্লিনিক্যালি কিছু this pathogeny should be useful in cerebral affection with dullness or stupefaction, in convulsion or epileptiform attack, in hysteria, in hepatitis, cirrhosis or atrophy, in hematuria with ovarian or uterine lesion। এখন দেখেন অনেকগুলো ব্যাপার চলে আসছে, হিস্টেরিয়া নার্ভাস সিস্টেমের রোগ চলে আসছে, হেপাটাইটিস, সিরোসিস লিভারের রোগ চলে আসছে। এটার সাথে যদি এই ব্যাপারগুলো থাকে, তার মানে আমাদেরকে আবার ব্যাক করতে হবে সেই সিস্টেমিক যে পড়াশোনা, আমাদের যে মেডিকেল সায়েন্সের বিষয়, সেখানে আমাদেরকে ব্যাক করতে হবে। সেটা ছাড়া ওষুধ দেওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে আমরা একটু ওষুধগুলো একটু দেখিয়ে নিতে পারি ভিতর থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে যাই। চিলড্রেনে যদি হয় এই হামাচুরিয়াটা, তাহলে বিফুরানা প্রথম গ্রেডের ওষুধ, আর্জেন্টাম নাইট্রিকাম, বেলাডোনা, কার্বোভেস, গ্রাফাইটিস। ক্রনিক যদি হয় ইরিগানন, পেট্রোলিয়াম। ক্লট যদি হয়, সেখানে যদি থ্রম্বাস ক্লট করে ফেলে কিংবা থাকে বেশি পরিমাণ থাকে, প্লাটিলেট থাকে, সেটার সাথে সাথে অ্যালুমিনা, ক্যাকটাস, গ্যান্ড্রিফোলিয়া, ক্যামোমিলা, চিমাফিলা, ইপিকাক, লাইকোপেডিয়া, মিলিফোলিয়াম, অ্যাসিড ফস প্লাটিনা। ক্লটস যদি লার্জ পরিমাণ হয়, লম্বা যদি হয়, তাহলে হচ্ছে ক্যান্থারিস। কিন্তু রোপি স্টিং যদি হয়, তাহলে আবার কেলিবাইক্রম। পুট্রি ডিকম্পোস্ট ব্লাড অফ যদি এরকম হয়, ওখান থেকে দুর্গন্ধযুক্ত এরকম যদি পচা যদি এরকম মনে হয়, তাহলে কলসিকাম। ডেলিভারি ডিউরিং বিফুরানা। ডায়রিয়া ফর্ম সাপ্রেশন হলে অ্যাব্রোটেনাম। ডিসেন্ট্রির সাথে যদি হয়, মার্কর, এপিকাক। সাপ্রেশন ইরাপশন আফটার যদি হয়, তাহলে হচ্ছে সালফার। ইরাপশন আফটার সাপ্রেশন, এটা একটু কেমন কেমন লাগতে পারে। সাপ্রেশন বোঝা যাচ্ছে যে সাপ্রেশন হওয়ার পরে যদি সেটা আবার যদি হয়, মানে একবার বন্ধ হয়ে গেছিল আবার যদি এরকম হয়,
তাহলে আর্সেনিক, ক্যালকিরিয়া, ক্যালকোনিয়াম, সালফার। এক্সাইটমেন্ট আফটারে যদি হয় পেট্রোলিয়াম, ফসফরাস। জ্বরের সময় যদি হয় ক্যাপসিকাম। তারপরে হচ্ছে ফার্স্ট পার্ট মানে কি ইউরিনের প্রথম অংশে যদি হয় কুনিয়াম। হ্যামোরয়েডাল ফ্লো অর মেন্সেস আফটার সাডেন স্টপিং অফ নাক্সবম। লাস্ট পার্ট যদি হয় ইউরিন। দিস ইজ এ পিকুলিয়ার সিমটম। এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে কেস টেকিং এর সময় কিংবা পেশেন্টের কাছ থেকে নিতে পারলে আমাদের জন্য আরো ওষুধটা সুবিধা হয় খুব। অ্যান্টিমটার্ক, হিপারসালফ। হিপারসালফ আমরা এখানে মানে কল্পনায় আনার কথা না, রেপার্টরিরা যদি না দেখতাম। মেজেরিনা, পাসিটিলা, সারসাপেরিলা, থুজা, জিঙ্কাম। তারপর লাস্ট পার্টে যদি হয় মানে প্রস্রাবের শেষ অংশটায় যদি ব্লাডে যদি পেন ইন ব্লাডার উইথ ভায়োলেন্ট যদি হয় তাহলে হচ্ছে সারসাপেরিলা। তার সাথে যদি পাস মিক্সড উইথ ব্লাড থাকে তাহলে হচ্ছে সারসাপেরিলা। মেন্সেস ফর্ম সাপ্রেশন যদি হয়ে থাকে লাইকোপোডিয়া, মেজেরিনা, মিলিফিলিয়াম, নাক্সবম, সেনিসিওরিয়া, এটা কি লরেন্সিয়াম। পলিউশন আফটারে যদি পড়া হয় ফসফরাস। সেক্সুয়াল এক্সেসেস আফটারে ফসফরাস। স্মোকি যদি হয় ধোঁয়া থেকে ধোঁয়া বের হয় এরকম ভাবে তাহলে হচ্ছে টেরিবিথ। ইউরিনেশন ব্লাডি ফ্লো ফ্রম ইউরেথ্রা আফটার হিপারসালফ, থুজা। ওয়াটার লাইক যদি হয় তাহলে হচ্ছে প্যালাডিয়াম। সো দিস ইজ এ মেইন রুব্রিক্স অফ সিনথেসিস রেপার্টরি হ্যামাচুরিয়া। আরেকটা জায়গায় আছে যেমন ব্লাডারের মধ্যে আমরা হ্যামাচুরিয়া ওখান থেকে পেতে পারি। ব্লাডার একটা অধ্যায় আছে, যদি আমরা একটু এখান থেকে দেখতে চাই ব্লাডার। আচ্ছা, ব্লাডার আমরা দেখতে পাচ্ছি হ্যামাচুরিয়া। সো এখানে আমরা প্রথম দেখে ফেলাম ইউরিন ব্লাড, তো হয়ে গেল। তাহলে হ্যামোরেজটা দেখি যে হ্যামোরেজ যদি হয় এখানে কিছু স্পেসিফিক করে কিছু ওষুধ দেওয়া আছে। অ্যাড্রিনালিন, পিরিগেনন, ফেরামফস, হামামেলিস, ইপিকাক, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, সিকেলকর। এবং মেনসেস ডিউরিং যদি হয় নেট্রাম ইউরিটিকাম। এটা হচ্ছে সিনথেসিস রেপার্টরির অধ্যায় গেল। এখন আমরা যদি একটু এটার বাইরে যদি দেখতে চাই মারফি রেপার্টরিতে, সেখানে যদি আমরা একটু সার্চ করি হ্যামাচুরিয়া। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি অনেকগুলো রুব্রিক্স বা সিমটম আছে। Constitution, Human General Hematuria, disease, stone kidney hematuria with kidney bleeding from chronic hematuria, kidney burning, pain, nephritis in hematuria with kidney colic, kidney pain hematuria with drowning pain, violent in nephritis with hematuria, full filling in hematuria, pain kidney hematuria with pain kidneys left in followed by profuse hematuria lasting from 5 to 8 hours, 8 days. Pressing pain hematuria with stones, kidney, colic pain from stones hematuria with tension in hematuria with fast pulse, elevated, exalted kidney hematuria from টেরিবিন্থ। তাহলে এখান থেকে আপনাদের সবগুলো ওষুধগুলো এখান থেকে ভিতর থেকে যদি দেখতে চাই দেখেন দ্যার ইজ মোর স্পেসিফিক সিমটম এবং মোর স্পেসিফিক মেডিসিন। ক্যান্থারিস, কোপাই বা অফিসিনালিস। সো এই জন্য এই যে রেপার্টরিটা যেটা মারফি রেপার্টরি, ওসিমাম সেনকাম, হ্যামাচুরিয়া উইথ স্টোন কিডনি যদি থাকে এর সাথে, এটাকে বলা হয় ক্লিনিক্যাল রেপার্টরি। খুব ভালো এই রেপার্টরিটা আমাদের এই প্যাথোলজিক্যাল কেসগুলো ডিল করতে। ট্রিনাম, ফসফরাস যদি হয়, ক্রনিক যদি হয়, সবগুলো মেডিসিন মোটামুটি ভেরিফাই করে এখানে দেয়া আছে। এইভাবে আমরা সবগুলো দেখি। ফলোড বাই প্রফেস হ্যামাচুরিয়া লাস্টিং ফ্রম 5 to 8 days, মিলিফোলিয়াম। আমি এখন আপনাদেরকে একটু বলি যে সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই অংশটা, যেটা হচ্ছে যে আমি যেটা দেখাচ্ছি এখন, যেটার একটা সিমটম। অথবা না নিলেও হয়, আমি তো এটা তো রেকর্ডিং এর মধ্যে থাকবেই, সেখান থেকে দেখে নিলেও হয়। তাহলে আমার মোটামুটি হচ্ছে রেপার্টরির পড়া। আরেকটা রেপার্টরি দেখাতে পারি চাইলে, বরিকের রেপার্টরি, কারণ বরিক সাহেবও এগুলো নিয়ে ভালো কাজ করছেন। আমরা একটু বরিকেরটাও একটু দেখে ফেলি যদি সময় আছে হাতে। বরিকের রেপার্টরিটা তাহলে শুধুমাত্র ইউরিনারি সিমটম, ইউরিন টাইপ যদি হয়। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আছে নাকি নাই? বুঝতেছি না তো আমি। শুনছি। আছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি কঠিন কিছু? মানে
এর চেয়ে কঠিন কঠিন জিনিস কিন্তু এতক্ষণ ধরে পড়লেন। দেখেন ডায়াগনোসিস, প্রগনোসিস কিংবা ক্লিনিক্যাল ফিচার আর জটিল জটিল ব্যাপারগুলো কিন্তু পড়ে আসছে। এখন আমাদের জন্য রেপার্টরিটা আমার কাছে মনে হয় যে একটা শব্দ নাই যেটা অপরিচিত শব্দ কিংবা আমাদের কাছে মনে হয় যে একটু খটকা লাগে। রেপার্টরি খুবই সহজ একটা ব্যাপার। আমি সেই জন্যই বলি যে মূল মেডিকেল যে বিষয়গুলো আছে আমার কিন্তু মোটামুটি শেষ। তাহলে বরিকের যেটা ছিল ইউরিনারি সিস্টেম, ইউরিন টাইপে, এখানে ব্লাডি হেমাচুরিয়ার মধ্যে আরো কিছু ওষুধ আছে, আর কিছুই না।